বাংলাদেশে সাঁওতাল ইন্ডিজেনাস কমিউনিটি এর মুংলু বেশরারা কি উদ্বাস্তু হতেই থাকবে? তারা কি বাংলাদেশে নিজেদের বসতভিটায় টিকে থাকতে পারবে? এদেশ কি ইন্ডিজেনাস ও মাইনরিটি বিদ্বেষ থেকে বের হতে পারবে? যদি বের না হয় তাহলে কি ভয়াবহ কোনো পরিণতি অপেক্ষা করছে? আজকের কন্টেন্টে আছে এর উত্তর। জোজো নমস্কার, ইম্মানুয়েল। আমি মান্দেরি কস্তা ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সাঁওতাল ইন্ডিজেনাস কমিউনিটির একজন মানুষের কষ্টের কথা আপনাদের শেয়ার করব। ঢাকাতে নির্যাতিত খ্রিস্টানদের একটি সম্মেলনে তার সাথে আমার দেখা হয়। সো তিনি ও তার কমিউনিটির আরও দুজন মানুষের কাছ থেকে আমরা তার কষ্টের কথা শুনব এবং সমাধান খুঁজব। আমার নাম হইল মুংলু বেসরা, বাসা আমার কাশিমনগর, ঝাড়বাড়ি, বীরগঞ্জ, দিনাজপুর। বাড়ি তো পুরাই দিল, এখন জমিটা সহ নিয়ে নিছে ওরা। গরু ছাগল যা ছিল সব লুটপাট করে ওরা নিয়ে গেছে। তো এখন তো এই যে এইভাবে জবরদখল করে খাচ্ছে। আমরাও তো লোক সংখ্যা কম, পারি না, আর কিছু বলি না, না বলাতে আমাদের একবারে উধাও করে দিল এখান থেকে। আমরা এখনও বাইরে আছি না, বাড়িঘর কিচ্ছু নাই বর্তমানে। জমি জায়গার বিষয়ে আগে থেকে কিছু ছিল বিরোধ, কিন্তু ওই দিন হাসিনা সরকার ছিল না, ওই সুযোগে ওরা বাড়িঘর ভেঙে চুরমার করে দিছে। কোনো চিহ্নই হয় না ওই জায়গায়। খুঁজতেছে ওরা যে কোথায় পাবো, ওকে পাইলে আপনাকে ওটাকে হুমকি দেখায়। এটা কারা? এরা হলো ওইখানকার লোক। 13 একর জমি, তার মধ্যে 2 একর জমি ওরা পাবে, বাদ বাকি জমি আমরা পাবো। সাক্ষীরা যায় না আমাদের সাক্ষী ওই জায়গা, এখন হুমকি দেয় ওই পার্টি যে গেলে ওইখানে মেরে ফেলবো, এই জন্য সাক্ষী দিতে আসে না। এই কারণে মামলাটা আটকে আছে। দিনাজপুরের বীরগঞ্জ কাশিমনগরে যে আদিবাসী গ্রাম আছে, সেই গ্রামের এই কয়েকটা পরিবার অগ্নিসংযোগ করা হয় 5ই আগস্টের পর 7ই আগস্ট। আমি গিয়েছিলাম মুংলু বেসরার সেই বসত ভিটাতে। সেই বসত ভিটা চাষ করার পরে সেখানে কলা গাছ লাগানো হয়েছে। আমরা যতটুকু জেনেছি এটা হলো স্থানীয় প্রভাবশালী মহল, ক্ষমতাশালী লোক, যাদের পেশি শক্তি রয়েছে। মুংলু বেসরা একজন নিরক্ষর মানুষ, একে গ্রামের সহজ সরল মানুষ। মুংলু বেসরা আদিবাসী, সাঁওতাল, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এটাই হচ্ছে তার অপরাধ। কেন সে আজকে উদ্বাস্ত? আমাদের লোকাল প্রশাসনের এই দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারে না, এটা হলো নৈতিক দায়িত্ব। আমাদের আদিবাসী লোকজনগুলা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই মুংলু বেসরা যে জায়গায় তার বাড়িটি ছিল, সেই জায়গার মাটিটাকে খনন করা হয়েছে এবং সেই মাটি ইট ভাটায় দেওয়া হয়েছে, যাতে কোনো দিন মুংলু আর সেই জায়গায় ফিরে না আসতে পারে, বাড়ি না করতে পারে। আমরাও ঢাকা থেকে বিভিন্ন মানবাধিকার কর্মীরা গিয়েছিলাম, বিশেষ করে ব্লাস্টের অনারিয়াম ডাইরেক্টর ব্যারিস্টার সারা হোসেন ছিলেন, নাগরিক উদ্যোগের সম্মানিত পরিচালক জাকির হোসেন ছিলেন, বিভিন্ন অর্গানাইজেশন। আমরা কিন্তু সশরীরে সেখানে উপস্থিত হই, সরেজমিনে যারা ভিকটিম হয়েছেন তাদের সাথে কথাবার্তা বলেছি। কোনো ন্যায় বিচার এখনও তারা পাচ্ছে না। আজকে শুধু দিনাজপুর না, নওগাঁয় অহরহ ঘটনা ঘটছে। আমরা প্রশাসন, সরকার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন আবেদন জানাবো যে তারা যেন এই বিষয়টি দেখে। আপনারা শুনলেন। তো আমি আহ্বান জানাবো মুংলু বেসরা ও তার পরিবার যাতে নিজেদের বসত ভিটায় ফিরতে পারে, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা নেয়। মুংলু বেসরাকে যেভাবে জোর করে উচ্ছেদ করা হয়েছে, তাতে ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলসের ধারা 10-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরকার পরিবর্তনের পরও ইন্ডিজেনাস পিপলস ও মাইনরিটিসদের উপর যে আচরণ, তার তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। মুংলু বেসরার উপর এই যে অত্যাচার, তাকে যে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, সে ব্যাপারে সাঁওতাল ইন্ডিজেনাস কমিউনিটির লেখক মিথুশিলাক মুর্মু তার 2টি আর্টিকেলে অভিযোগ করেছেন একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা প্রভাব খাটিয়ে এসব করছেন। শুধু অবসরপ্রাপ্ত নয়, দায়িত্ব পালনের সময়ও সামরিক ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আমরা বিভিন্ন সময়ে দেখতে পাচ্ছি। এই অভিযোগ যে শুধু দিনাজপুরে দেখছি তা নয়, পার্বত্য চট্টগ্রামেও কিন্তু এ ধরনের বহু অভিযোগ আছে। তাদের বিরুদ্ধে এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিবেদনেও আছে। সবারই মনে রাখা উচিত, মুংলু বেসরা এদেশে যেমন একজন ইন্ডিজেনাস পিপল, একই সাথে তিনি একজন খ্রিস্টান সংখ্যালঘু। একজন খ্রিস্টানকে নির্যাতন নিপীড়ন করার আগে সামরিক বেসামরিক সরকারি আমলা, বাঙালি এবং মুসলমানদের ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত, কারণ এই দেশের অধিকাংশ উন্নয়ন সহায়তা আসে খ্রিস্টান দেশগুলো থেকে। এদেশের আর্থসামাজিক উন্নয়নে খ্রিস্টানদের প্রায় 20% বেশি অবদান আছে, কিন্তু বাংলাদেশের সরকারি হিসেবে খ্রিস্টানদের সংখ্যা 3 গুণের বেশি কম দেখানো হয় বলে জোরালো ও শক্তিশালী অভিযোগ রয়েছে।
এই যে মাইনরিটি বিদ্বেষ, এই যে খ্রিস্টান বিদ্বেষ, এই যে ইন্ডিজেনাস বিদ্বেষ, এখান থেকে কিন্তু অবশ্যই বের হতে হবে, নইলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, যার লক্ষণ এরই মধ্যে দেখা যাচ্ছে। যদি এভাবে মাইনরিটি ও ইন্ডিজেনাস পিপলসের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চলতেই থাকে, তাহলে জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব ব্যবস্থা নিতে পারে। উন্নয়ন সহায়তা বন্ধ, আন্তর্জাতিক ঋণ পাওয়ার ক্ষেত্রে জটিলতা, উচ্চ শুল্ক আরোপ, জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রত্যাহার সহ নিষেধাজ্ঞা আরোপের মতো সিদ্ধান্তও আসতে পারে, যেমনটা আমরা র্যাবের ক্ষেত্রে দেখেছি। তাই দেশে যে সংস্কার কার্যক্রম চলছে সেটা সামরিক এবং বেসামরিক প্রশাসন সহ সবার ক্ষেত্রেই প্রয়োগ করা উচিত। আশা করি সংস্কারের মাধ্যমে এসব জঘন্য বিদ্বেষ থেকে তারা পুরোপুরি সরে আসতে পারবেন। একজন ওয়েস্টার্ন লিবারেল খ্রিস্টান হিসেবে আমি পশ্চিমা খ্রিস্টান বিশ্বের পালসটা বোঝার চেষ্টা করেছি এবং সে হিসেবে আমি আমার পর্যবেক্ষণ জাস্ট তুলে ধরলাম। এটা এদেশের সবার জন্যই এক ধরনের সতর্ক বার্তা। সো ইন্ডিজেনাস ইস্যুতে আমার পর্যবেক্ষণ হলো মাত্র দুটো বিষয়ে বাস্তবায়ন করা গেলে ইন্ডিজেনাস পিপলসের যেসব সমস্যা আছে তার স্থায়ী সমাধান সম্ভব। এই দুটি বিষয় বা দাবি হলো: এক, বাংলাদেশে বাঙালি জাতির বাইরে যে 50টির বেশি জাতির মানুষ আছেন তাদের সবাইকে ইন্ডিজেনাস পিপলস হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেয়া। 2, 2007 সালের 13 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজেনাস পিপলস জাতিসংঘ ঘোষণাটি চূড়ান্তভাবে অনুমোদিত হয়। বাংলাদেশের সংবিধানে এই ডিক্লারেশনটি অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা। সো এই দুটো বিষয় মনে রাখার জন্য সংক্ষেপে আমি এর নাম দিয়েছি 2 ফিঙ্গার্স সলিউশন থিওরি। আশা করি আমাদের ইন্ডিজেনাস পিপলসরা আমার এই দুটো দাবি বা বিষয়ের সাথে একমত হবেন। সো পরবর্তী কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।